নমস্কার বন্ধুরা, আমি সোমাশ্রী। আমার চ্যানেল বং বায়োলজিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের পড়াবো ভ্যাকুওল সম্পর্কে। তোমরা এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে যে 4টে কোষীয় অঙ্গাণু ছিল সেটা কি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম এবং ভ্যাকুওল। তার মধ্যে এই 3টে কোষীয় অঙ্গাণুর কথা আমার আগের ভিডিওগুলোতে দেখেছো। এই ভিডিওতে আমি ভ্যাকুওল সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো এই ভ্যাকুওলটা কি সেটা দেখি। এই ভ্যাকুওলটা কি? ভ্যাকুওল হলো কোষের সাইটোপ্লাজমে থাকা এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা একক পর্দাযুক্ত এবং তার ভেতরে প্রচুর পরিমাণ জলীয় বস্তু থাকবে। সেই একক পর্দাযুক্ত যে কোষীয় অঙ্গাণু, তার সেই একক পর্দাটাকে কি বলা হয়? তাকে বলা হয় টোনোপ্লাস্ট। তাহলে ভ্যাকুওলের বাইরে যে পর্দাটা থাকে তাকে আমরা কি বলবো? টোনোপ্লাস্ট। এবং ভ্যাকুওলের ভেতরে কি বললাম? একটা জলীয় বস্তু থাকে, সেই জলীয় বস্তুটাকে আমরা কি বলবো? সেল শ্যাপ। তাহলে ভালো করে এই দুটো কথা শুনবে, যে ভ্যাকুওলেরটা যেই পর্দা দ্বারা আবৃত থাকে তাকে আমরা কি বলবো? টোনোপ্লাস্ট। এবং সেই ভ্যাকুওলের ভেতরে যে তরলটা থাকে তাকে আমরা কি বলবো? সেল শ্যাপ। বোঝা গেল? এই যে তরলের ভেতরে আমরা কি বলছি, একটা এই কি আছে, তরলটা কি নিয়ে তৈরি? জল। এবং সেই জলের ভেতরে কি কি রয়েছে? রেচন বস্তু রয়েছে, খরিত বস্তু রয়েছে, বিভিন্ন রকম বস্তু রয়েছে। তাহলে কোষের ভেতরে যত রেচন বস্তু, খরিত বস্তু, সেগুলো সমস্ত কিছু কোথায় এসে জমা হয়? এই ভ্যাকুওলের মধ্যে জমা হয়। বোঝা গেল? এই ভ্যাকুওলের মধ্যে আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি হয় কার তুলনায়? সাইটোপ্লাজমের তুলনায়। ঠিক আছে, তাহলে এটা কেন বেশি হয় সেটা দেখবো। দেখো, ধরো ভ্যাকুওলের ভেতরে কোনো আয়নের পরিমাণ বেশি রয়েছে, কিন্তু ভ্যাকুওলের বাইরে সেই আয়নের পরিমাণ অনেক কম রয়েছে। তাহলে স্বাভাবিক নিয়মে কি হয়? বেশি থেকে কমের দিকে যাবে আয়নগুলো। কিন্তু না, এখানে উল্টো হয়। এখানে কি হয়? কোষের যে সাইটোপ্লাজম আছে তার ভেতরে আয়নটা কম থাকা সত্ত্বেও সেই আয়নগুলো ভ্যাকুওলের দিকে যেতে থাকে। অর্থাৎ ভ্যাকুওলে সেই আয়ন অনেক বেশি পরিমাণ আছে, তাও ওই আয়নগুলো কোষের সাইটোপ্লাজম থেকে ভ্যাকুওলে যেতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে টোনোপ্লাস্ট। এই যে টোনোপ্লাস্ট যে মানে আবরণটা কার? ভ্যাকুওল, তার মাধ্যমে যেতে পারে। বোঝা গেল? এই জন্যই কোষের সাইটোপ্লাজমের চেয়ে কোষের ভেতরে যে ভ্যাকুওল থাকে তার ভেতরে সমস্ত আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়। বোঝা গেল? তাহলে এই ভ্যাকুওল বলতে গেলেই আমাদের উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেলের কথা মনে পড়ে সবার আগে। কেন? এই ভ্যাকুওল উদ্ভিদ কোষের প্রায় 90% অঞ্চল দখল করে থাকে। মানে একটা উদ্ভিদ কোষের তার 90% অঞ্চল কে দখল করে থাকে? এই ভ্যাকুওল। ঠিক আছে, এই যে পুরো এই জায়গাটা কি? ভ্যাকুওল। ঠিক আছে, এই ভ্যাকুওলের মধ্যে কি থাকে তোমাদের তো আগেই বলে দিলাম। এরপর আরেকটা কথা আমাদের জানতে হবে, সেটা কি? টার্গার প্রেশার কি? টার্গার প্রেশার কি? দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এই টার্গার প্রেশার দেখতে পাই। কখন দেখতে পাই? উদ্ভিদ কোষ জল শোষণ করে, সেই জলটা কোথায় আসে? ভ্যাকুওলের ভেতরে আসে। যখন ভ্যাকুওল সম্পূর্ণ জল দ্বারা পূর্ণ হয়ে যায় তখন কি হয়? ভ্যাকুওলের মধ্যে যে জলীয় বস্তু থাকলো বা জল থাকলো সেটা কি করবে? ভ্যাকুওলের বাইরের দিকে, অর্থাৎ ভ্যাকুওল থেকে কোষ প্রাচীরের দিকে কি হবে? সে প্রেসার ক্রিয়েট করবে। মানে ভ্যাকুওলের ভেতরে থাকা জলটা কোষ প্রাচীরের দিকে একটা চাপের সৃষ্টি করবে। দেখো, এই চাপের সৃষ্টি করছে, দেখতে পাচ্ছ? এগুলো সব চাপের সৃষ্টি করছে। কোন দিকে? কোষ প্রাচীরের দিকে। তাহলে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ চাপের সৃষ্টি করছে। এই ধরনের প্রেসারকে আমরা কি বলবো? টার্গার প্রেসার। তাই টার্গার প্রেসার কার ক্ষেত্রে দেখতে পাবো? প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষে আমরা দেখতে পাবো। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ কোষের দুটো ব্যাপার দেখলাম। 90% অঞ্চলই কে দখল করছে? ভ্যাকুওল। এবং ভ্যাকুওলের ভেতরে যে জলীয় বস্তু থাকলো সেটা একটা টার্গার প্রেশার সৃষ্টি করছে। কিন্তু অপরপক্ষে যদি আমরা প্রাণী কোষ দেখতে পাই বা অ্যানিম্যাল সেল দেখতে পাই, তার ক্ষেত্রে কিন্তু অনেক কম ভ্যাকুওল থাকে এবং অনেক ছোট ভ্যাকুওল থাকে। দেখো, অনেক কম ভ্যাকুওল থাকে। এগুলো এই যে এগুলো হচ্ছে ভ্যাকুওল, এগুলো হচ্ছে ভ্যাকুওল, কিন্তু অনেক ছোট। ঠিক আছে, এরপরে আমরা ভ্যাকুওল সম্পর্কে তো পড়লাম। এরপরে আমরা আরও দু ধরনের ভ্যাকুওল সম্পর্কে পড়বো। সেটা কি? একটা হচ্ছে কন্ট্রাক্টাইল ভ্যাকুওল। এই কন্ট্রাক্টাইল ভ্যাকুওল আমরা অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাই। অ্যামিবার, এটা ধর একটা অ্যামিবা কোষ। এই অ্যামিবার এটা নিউক্লিয়াস এবং এইটাকে আমরা কন্ট্রাক্টাইল ভ্যাকুওল বলছি। এই কন্ট্রাক্টাইল ভ্যাকুওলের মাধ্যমে অ্যামিবা কি করে? এই কন্ট্রাক্টাইল ভ্যাকুওল অ্যামিবার দুটো কাজে সাহায্য করে। কি কি?
অসমো রেগুলেশনে সাহায্য করবে এবং এক্সক্রিশনে সাহায্য করবে। ধরো কোষের ভেতরে প্রচুর পরিমাণ জল অ্যামিবা নিয়ে ফেলেছে, সেই এক্সেস ওয়াটার বা বেশি পরিমাণ যে জলটা সেটা এই কন্ট্রাক্টাইল ভ্যাকুওলের মাধ্যমে অ্যামিবা কোষের বাইরে বের করে দিতে পারি। এছাড়াও যদি কোষের এই যে অ্যামিবার যে কোষের ভেতরে কোনো রেচন বস্তু সেটাকেও এই কন্ট্রাক্টাইল ভ্যাকুওলের মাধ্যমে অ্যামিবা কোষের বাইরে বের করতে পারি। কিভাবে করে? ধরো এইটার ভেতরে যে এইটা হচ্ছে হয়তো এই কন্ট্রাক্টাইল ভ্যাকুওলের মধ্যে এটা হচ্ছে কোষের রেচন বস্তু, অ্যামিবার রেচন বস্তু। এই ভ্যাকুওলটা কি হচ্ছে বলছি? কন্ট্রাক্টাইল ভ্যাকুওল। এই ভ্যাকুওলটা কি হবে? সংকোচন হবে, প্রসারণ হবে। তাহলে এই যে ভ্যাকুওলটা এটা সংকোচন প্রসারণ করে করে এ কোন দিকে আসবে? এ প্রান্তের দিকে আসবে এবং এটা অ্যামিবার বাইরের পর্দার সঙ্গে আটকে মিলে গিয়ে সমস্ত এক্সক্রিটরি প্রোডাক্ট অর্থাৎ সমস্ত রেচন পদার্থকে কোষের বাইরে বের করে দেবে। এর মাধ্যমে এরা কি করতে পারলো? এক্সক্রিশনও করতে পারলো। মানে তাহলে কন্ট্রাক্টাইল ভ্যাকুওলের কাজ বললে দুটো কথা মনে রাখতে হবে, এটা অসমো রেগুলেশনে সাহায্য করে এবং এক্সক্রিশনে সাহায্য করে। ঠিক আছে, আর এক ধরনের ভ্যাকুওল আমরা প্রাণীকোষে দেখতে পাই, বিশেষ করে প্রোটিস্টের দিয়ে আমরা দেখতে পাবো, সেটা কি ফুড ভ্যাকুওল। মানে খাদ্যবস্তু সহ যে ভ্যাকুওল থাকে তাকে আমরা বলবো ফুড ভ্যাকুওল। এটাই হচ্ছে ওভারঅল ভ্যাকুওল সম্পর্কে যাবতীয় ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে দিলাম। এছাড়া ভ্যাকুওল সম্পর্কে আর কোনো তোমাদের এখন পড়তে হবে না, যা কিছু ইনফরমেশন আমি এই ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে।